পিকলুকে সুস্থ করে আসল অপরাধীর নাম জানতে পারছে রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দুর্জয় তো চলে এসেছিল আদির বাড়িতে। এরপর আদিত্যবাবু রানীর আঙুলে ভালো করে মলম লাগিয়ে দিচ্ছিল, কারণ রানীর আঙুলটা অনেকটা পুড়ে গেছে। আর এই দৃশ্য দেখার পর দুর্জয় আবারও রানীকে ভুল বোঝে, বলে বাহ, তার মানে রানী, এবার আমি খুব ভালো মতন বুঝতে পারছি যে কেন তুমি সেনগুপ্ত বাড়ি ছেড়ে চলে এসেছিলে। আর এটা শোনার পরেই রানী তো চমকে যায়। দুর্জয়কে এইভাবে এই বাড়িতে দেখবে রানী তো ভাবতেই পারেনি। আর অন্যদিকে আদিত্যবাবু বলে, এ কি, আপনি কে, হুট করে বাড়ির মধ্যে ঢুকে এসেছেন, সিকিউরিটি কোথায়? আর তারপরে সিকিউরিটি এসে বলে, কি হয়েছে স্যার? আদিত্যবাবু বলে, কি হয়েছে মানে? যাকে তাকে বাড়ির মধ্যে ঢুকিয়ে দিচ্ছ, সে চোর না ডাকাত সেটা জানতে চেয়েছো? এর মধ্যেই সিকিউরিটি বলে, স্যার উনি তো বড় ম্যাডামকে খুঁজতে এসেছিল, আমি সেই জন্য ওনাকে আসতে দিয়েছি। উনি বলল উনি বি হেলদি নার্সিংহোম থেকে এসেছে। আদিত্যবাবু বলে, মায়ের সাথে দেখা করতে এসেছে? তার মধ্যেই বন্দনা আর প্রমথেশ চলে আসে। বন্দনা বলে, কি হয়েছে পাপান, এত ঝামেলা কিসের? প্রমথেশবাবু বলে, সিকিউরিটি থেকে শুনলাম তোর মায়ের সাথে নাকি কে দেখা করতে এসেছে, এই ছেলেটা। এরপর বন্দনা বলে, এই ছেলেটাকে না কোথায় দেখেছি, খুব মনে পড়ছে কিন্তু আবার পড়ছে না। এরপর দুর্জয় বুঝতে পারে যে ইনি তো সেই পেশেন্ট ছিল যাকে আমি হুইল চেয়ারে বসিয়ে পাঠিয়েছিলাম ডক্টরের কাছে। বন্দনারও মনে পড়ে আর বলে, ও হ্যাঁ, ইনি তো আমাকে সেই হুইল চেয়ারে বসে তারপরে ডাক্তারের কাছে পাঠিয়েছিল, এই ডাক্তারই তো ছিল। আদিত্যবাবু বলে, তাহলে উনি এখানে এসেছেন কি করতে? আর তুমি তো ডক্টর চক্রবর্তীকে দেখাতে। এর মধ্যেই দুর্জয় বলে, কি হলো রানী, আমার পরিচয় এখানে দাওনি? অবশ্য আমার পরিচয় আর কি বা যায় আসে বলো, তুমি যা শুরু করেছো তাতে যে আমার পরিচয় তুমি দেবে না সেটা আমি খুব ভালো মতনই জানতাম। আমি শুধু ভাবছি জানো রানী, যে তুমি এতটা বদলে গেলে কি করে, তুমি এতটা নোংরা কুৎসিত কি করে? তখনই রানী বলে, দুর্জয়, এটা তোমার বাড়ি না যে তুমি আমাকে আবারও অপমান করতে পারো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তখনই প্রমথেশবাবু বলে, আচ্ছা আপনি কি রানীর আত্মীয়? তাহলে রানীর সাথে এইভাবে কথা বলছেন কেন? ঠান্ডা মাথায় ভালোভাবে কথা বললেই তো হয়। রানী বলে, উনি আমার হাজবেন্ড দুর্জয়। আর তখনই দুর্জয় বলে, এবার বুঝে গেছেন তো কেন আমি মাথাটা গরম করে এখানে এসেছি? আদিত্যবাবু বলে, আপনি যখন রানীর হাজবেন্ডই, তাহলে আপনি ভদ্রভাবে কথা বলুন, এমন করে কথা বলছেন কেন? আপনার কি কোনো মান সম্মান নেই? একজন অপরিচিত লোকের বাড়িতে দাঁড়িয়ে আপনি আপনার স্ত্রীকে অপমান করছেন, আর সাথে সাথে নিজেও অপমানিত হচ্ছেন। আপনি যে সমস্ত ভাষা দিয়ে রানীর সাথে কথা বলছেন, রানী তুমি প্রতিবাদ করছো না কেন? রানী বলে, দেখো দুর্জয়, এর আগে অনেকবার অনেক সময় তুমি আমাকে এইভাবেই কথা শুনিয়েছ, কিন্তু আমি কোনো প্রতিবাদ করিনি। তাই বলে যে আজকেও প্রতিবাদ করব না সেটা ভেবো না। আমার কিন্তু সত্যি খুব খারাপ লাগছে, তুমি এই রকম ব্যবহার আমার সাথে করতে পারো না। দুর্জয় বলে, বললাম তো, তুমি যে রকম মেয়ে তোমার সাথে আমি একদম ঠিক ব্যবহারই করছি। অন্যদিকে অনিশা চলে এসেছে বাড়িতে আর শুক্লাকে বলে, আন্টি তুমি দুর্জয়ের ব্যাগগুলো দাও, আর শীতের যা যা পোশাক আছে সবটা আমাকে দাও, আমি খুব সুন্দর করে গুছিয়ে রাখি, কারণ ও তো আবার চলে যাবে তাই না, আর ওর সাথে আমি যাব, ওখানে যা যা লাগবে সব কিছু অ্যারেঞ্জ করে দিয়ে আমি আবার কলকাতাতে ফিরে আসব। শুক্লা তখন বলে, অনিশা, ওকে আটকানো গেল না তাই না, তুমিও পারলে না আটকাতে। অনিশা তখন বলে, কি করে আটকাবো বলো আন্টি, ও না রানীর জন্য খুবই আঘাত পেয়েছে, তাই নিজেকে সরিয়ে নিয়ে যেতে চাইছে। আমি ওকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু ও আমার কোনো কথা শুনতেই চায়নি। আমি কি করতাম বলো, ও তো খুবই জেদ করছে, তার থেকে ভাবলাম যে আমি ওর সাথে যাই, গিয়ে ওকে একটু গুছিয়ে দিয়ে আসি। এরপর পিঙ্কি বৌদি লুকিয়ে লুকিয়ে অনিশার কথা শুনতে থাকে আর বলে, কেমন যেন একটু অদ্ভুত টাইপের লাগছে, অনিশাকে বিশ্বাস করতে পারছি না, প্রবলেম তো একটু হচ্ছেই। এর মধ্যেই অনিশাকে তখন শুক্লা বলে, জানো তো অনিশা, তুমি যদি ওর সাথে যাও তাহলেও আমার চিন্তাটা একটু কমবে, ওকে একা একা ছাড়লে তো আমি মরেই যেতাম। অনিশা বলেছি, আন্টি এই সমস্ত কথা একদম বলবে না, আমি আছি তো তোমার সাথে, তুমি এত চিন্তা করছো কেন? আর সব থেকে বড় ব্যাপার, আমি তোমার সবটা সামলে দেবো, তুমি একদম ভেবো না। এর মধ্যেই শুক্লা বলে, এ নয় নাও, এই জিনিসগুলো ঢোকাও, বলেও সমস্ত জিনিসগুলো দিয়ে দিয়েছে আর অনিশা গোছাচ্ছে। শুক্লা এরপর বাইরে যেতেই চলে এসেছে ভেতরে পিঙ্কি বৌদি আর বলে, অনিশা তোমার সাথে কিছু কথা ছিল। অনিশা তখন বলে, আমার সাথে তোমার কি কথা আছে বড় বৌদি, আমার সাথে তোমার কোনো কথা থাকতে পারে না,
তোমার সাথে কথা বলা মানেই তো কূটনৈতিক সমস্ত বুদ্ধি অ্যাপ্লাই করা। দেখো আমি এই সমস্ত আর কিছু করতে পারবো না। আমি এমনি গুপ্তার শোকে পাথর হয়ে গেছি, আর তার মধ্যে তোমার এই কুটকাচালিতে আমি নেই। অনিশার কথা শুনে পিঙ্কি বৌদি জাস্ট চুপ হয়ে গেছে আর মনে মনে ভাবতে থাকে, তুমিও কম চিস না অনিশা, গিরগিটির মতন রং বদলাতে তুমিও পারো। একবার জানতে পারি তুমি আসলে কি করেছো, আমিও তোমাকে ছেড়ে কথা বলবো না। তুমি যে কিছু একটা করেছো সেটা আমি খুব ভালো মতন জানি, কারণ অনিশা এভাবে বসে থাকতে পারে না। এর মধ্যেই দেখা যায় দুর্জয় বলে, আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে নিয়ে আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। তখনই রানী বলে, না তুমি আমার মেয়েকে নেবে না। দেখো দুর্জয়, সব থেকে বড় কথা হচ্ছে দুনি 1 বছরও না হয়নি বয়স, আর তার মধ্যে যদি ওকে তুমি নিয়ে যাও ও সব থেকে বেশি কষ্ট পাবে। দুনি যদি কষ্ট না পেত, আমার যতই কষ্ট হতো না কেন আমি ওকে তোমাদের কাছেই দিয়ে আসতাম, কিন্তু আমি কষ্ট পাই তাতে কোনো সমস্যা নেই। দুনিকে আমি কষ্ট দিতে পারবো না। দুনিকে এখন রেখে আসলে দুনি অনেক কষ্ট পাবে, আর আমি সেটা কিছুতেই হতে দিতে পারবো না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। দুর্জয়, আমি তোমাকে এখনো ওয়ার্নিং করছি, তুমি আমার মেয়েকে নিয়ে যেতে পারো না। তুমি তো এই সন্তানকে চাওইনি, বারবার এই সন্তানকে অস্বীকার করেছো, বলেছিলে শেষ করে ফেলতে। আজকে দুনিকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়লে কেন? আজকে তো তোমাকে আমি কিছুতেই দুনির কাছে যেতে দেবো না। এর মধ্যেই দুর্জয় বলে, বাহ, তাহলে তো আর কিছু বলারই নেই। এরপর রানী বলে, তুমি এখন আসতে পারো দুর্জয়, আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি সমস্ত পিছুটান ভুলতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি কোনোভাবেই তোমার এই নোংরা কথাগুলোকে আর বরদাস্ত করব না। অনেকবার করেছি, বারবার করেছি, বারবার তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আর না, এইবারে আমি কোনোভাবেই তোমাকে আর ক্ষমা করব না। তুমি যেতে পারো। দুর্জয় বলে, ঠিক আছে রানী, আমি চলে যাচ্ছি, আর কোনো দিন তোমার কাছে ফিরে আসবো না। তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, তাতে আমার কিছু যায় আসে না। এই বলেই দুর্জয় ওই বাড়ি থেকে বেরিয়ে যায়, আর দুর্জয় বেরিয়ে যেতেই রানী কান্নায় ভেঙে পড়েছে। বাড়ির কেউই আর কিছু বলতে পারছে না রানীকে। রাতের বেলায় রানীর কাছে একটা ফোন আসে, আর রানী জানতে পারে যে পিকলুর অবস্থা ভীষণই খারাপ। পিকলু বাঁচবে না, ওর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, হসপিটালে ভর্তি আছে। তখনই রানী বলে, আমি এক্ষুনি আসছি। পিকলুর মুখ থেকে সমস্ত সত্যিটা শুনবে বলে রানী হসপিটালে ছুটে এসেছে, আর বলে, ডাক্তারবাবু, পিকলু তার জ্ঞান ফিরবে কখন? তখনই ডাক্তারবাবু বলে, দেখুন ম্যাডাম, এই পিকলু ছেলেটা এত পরিমাণে নেশা করত যে এর অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে। এর আর বাঁচার চান্স নেই বললেই চলে, কিন্তু আজকে সকালে এ কোমায় চলে গেছে। একে আর কোনোভাবেই বাঁচানো যাবে কিনা জানি না। কোমায় 99% মানুষ বাঁচে না, 1% মানুষ বাঁচে, আর জানি না ও বাঁচবে কিনা, কারণ নেশা করতে করতে এতটাই নেশা করে ফেলেছে যে ওর আর বাঁচার চান্স নেই বললেই চলে। তখনই রানী মনে মনে ভাবে, আমি তো হাল ছেড়ে দেব না, ওই 1% আশাই আমি বাঁচিয়ে রাখবো। রানী তখন বলে, ডাক্তারবাবু, আমি পিকলুদার দায়িত্ব নিলাম, আমি পিকলুদাকে দেখাশোনা করব। পিকলুদাকে কোমা থেকে ফেরাতেই হবে, কারণ তাহলেই তো আমি আসল অপরাধীর নাম জানতে পারবো। ডাক্তারবাবু বলে, বেশ, আপনি যখন চাইছেন আমার কোনো ব্যাপার না। এর মধ্যেই দেখা যায় যে দুর্জয় তো বিদেশে চলে যাচ্ছে, আর রানীও পিকলুকে সুস্থ করার জন্য মরিয়া হয়ে গেছে, যাতে পিকলুর মুখ থেকে সত্যিটা জানতে পারে আসল অপরাধী কে।